সহিংসতায় নিয়ন্ত্রণহীন মণিপুর রাজ্য কি করবে মোদি সরকার? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। মোদি সরকার এই মেয়াদে কেন যেন শান্তিতে তার মসনদে বসার সুখটুকু নিতেই পারছে না। নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই তাকে নিয়ে সমালোচনার পারদ উপরেই উঠছে। এর মধ্যে হাসিনা ইস্যু, বন্যা ইস্যু ও সেভেন সিস্টার্সের টালমাটাল পরিস্থিতি নিয়ে মাথা খারাপ অবস্থা তার। ইতোমধ্যে চীন রাষ্ট্রটি ভারতের অরুণাচল প্রদেশের অভ্যন্তরে ৬০ কিলোমিটার পর্যন্ত ঢুকে যেয়ে দখলের চেষ্টা করছে। সেই সঙ্গে প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PAL, এমন খবরও বেরিয়েছে। এরই মধ্যে মণিপুর রাজ্যে একের পর এক সংঘর্ষ ও সহিংসতায় দিশেহারা অবস্থা মোদির। সর্বোচ্চ শক্তি দিয়ে দমানোর ব্যর্থ চেষ্টা করছে মোদি। আবার পরিস্থিতির আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পালিয়েও গেছে রাজ্যের গভর্নর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও চাপ অব্যাহত রেখেছে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে। সব মিলিয়ে এক কঠিন সময় অতিবাহিত করতে হচ্ছে মোদিকে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় শক্তি বাড়িয়েছে মোদি সরকার। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে ২,০০০ সদস্যের আরও ২ ব্যাটালিয়ন পুলিশ পাঠিয়েছে দেশটি। মঙ্গলবার PTI এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমের তথ্যানুসারে ৫৮ নম্বর ব্যাটালিয়নটিকে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল থেকে এবং ১১২ নম্বর ব্যাটালিয়নকে ঝাড়খণ্ডের লাতেহার থেকে পাঠানো হয়েছে। প্রথম ইউনিটটি মণিপুরের কাংভাইয়ে, চোরাচাঁদপুর এবং দ্বিতীয়টি ইম্ফলের চারপাশে দায়িত্ব পালন করছে। জম্মু কাশ্মীর ও উত্তর পূর্বের অন্যান্য অংশে অপারেশনাল দায়িত্ব পালনের জন্য আসাম রাইফেলসের ২টি ব্যাটালিয়ন মণিপুর থেকে প্রত্যাহারের পর এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, নতুন এ ২টি ইউনিটের সব কোম্পানিকে, অর্থাৎ প্রতিটিতে প্রায় ৬টি করে এমন সংখ্যক নিয়ে সংঘাত কবলিত রাজ্যের বিভিন্ন অংশে ঘাঁটি তৈরি করছে। PTIয়ের তথ্য মতে গত বছরের মে মাস থেকে জাতিগত সংঘাতে মণিপুরে এ পর্যন্ত ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে গত ১০ দিনে নিহত হয়েছে অন্তত ১১ জন। জাতিগত এই সংঘাতের জেরে রাজ্যটিতে আগে থেকেই CRPF-এর ১৬টি ব্যাটালিয়ন মোতায়েন ছিল। গত সপ্তাহে তারা ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, চূড়াচাঁদপুর, ননি, জিরিবাম, কাংপোকপি, বিষ্ণুপুরে অপারেশনাল ঘাঁটি স্থাপন করেছে বলে জানা গেছে। গণমাধ্যমটি জানিয়েছে, সংঘাতের আগে মণিপুরে সাধারণত CRPF-এর ১০ থেকে ১১টি ব্যাটালিয়ন মোতায়েন থাকত, কিন্তু এবার তীব্র সহিংসতার জেরে সেটি ১৮টিতে গিয়ে দাঁড়িয়েছে। মণিপুরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ করেছে মোদি সরকার। এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মণিপুরে প্রধান ভূমিকা পালন করছে CRPF। গত বছরের মে মাসে মেইতেই ও কুকি জনগণের মধ্যে সহিংসতা শুরু হওয়ার পর থেকে বাহিনীর নতুন ইউনিটগুলোকে এ রাজ্যে পাঠানো হয়েছিল। এখন বাহিনীকে শক্তিশালী করা হয়েছে যাতে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলায় অন্তত ১১ জন নিহত হয়। তার জেরে মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজ্যের ৩ জেলায় কারফিউ জারি করা হয়। কারফিউ চলাকালে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বুধবার ১১ সেপ্টেম্বর উত্তাল মণিপুরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এছাড়া ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার। তাই পুরো বিশ্ব থেকেই এখন কার্যত বিচ্ছিন্ন মণিপুর। এই কারফিউর মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়া বলছে, শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মণিপুরের গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য বুধবার ইম্ফল থেকে গুয়াহাটি চলে যান। তিনি সকাল ১০টার দিকে ইম্ফল ছেড়ে যান।
লক্ষণ প্রসাদ আসামের গভর্নর হলেও অতিরিক্ত হিসেবে মণিপুরের দায়িত্ব পালন করেন। চলমান পরিস্থিতির জেরে মণিপুর বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমস্ত স্নাতকোত্তর এবং স্নাতক পরীক্ষা স্থগিত করেছে। মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার জন্য ডিজিপি এবং রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টার অপসারণের দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে রাজভবনের কাছে সংঘর্ষের কয়েক ঘণ্টা পর গভর্নর মঙ্গলবার রাতে 11 জন ছাত্র প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন। পুলিশ জানিয়েছে, ইম্ফলে বুধবার নতুন করে কোনো বিক্ষোভ ও সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে রাজ্যটিতে কারফিউ জারি করার পাশাপাশি 5 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ভারতের মণিপুর রাজ্যে কারফিউ চলাকালে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বুধবার 11 সেপ্টেম্বর উত্তাল মণিপুরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে মঙ্গলবার রাজ্যের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে গেছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। জানা যায়, বুধবার আসাম রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা। মণিপুর থেকে সেনাদের সরে যাওয়ার দাবি তাদের। কয়েক অঞ্চল থেকে বিক্ষোভে সহিংসতার খবরও মিলেছে। এদিকে সংঘাতে উত্তাল মণিপুর নিয়ে ফের প্রশ্নবিদ্ধ হয়েছে ক্ষমতাসীন বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। এক সংবাদ সম্মেলনে মণিপুর কংগ্রেসের প্রধান কে মেঘাচন্দ বলেন, সরকার মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। 16 মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতা নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস। জানায়, গেল প্রায় 1.5 বছরে ইউক্রেন সহ বিশ্বের নানা প্রান্তে সফর করলেও সংঘাতে জর্জরিত মণিপুরে আসেননি প্রধানমন্ত্রী। পুলিশ জানিয়েছে, প্রায় 4 মাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর 1 সেপ্টেম্বর থেকে আবারও সহিংস সংঘর্ষের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে মণিপুরে। ইম্ফলের কোত্রুক এলাকায় সশস্ত্র আক্রমণে এক মহিলা সহ 2 জনের মৃত্যু হয়, আহত হন একাধিক ব্যক্তি। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পাহাড় থেকে কোত্রুক ও পার্শ্ববর্তী কাদাংবন্দের নিচু এলাকা লক্ষ্য করে হামলা চালায়। হতাহতদের পাশাপাশি বহু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশেই রয়েছে কুকি জনবহুল পার্বত্য জেলা কাংপোকি। অভিযোগ, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা কুকি সম্প্রদায়ভুক্ত। এরপর থেকেই বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি। গত সপ্তাহে মৈরাংয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়। এর পাশাপাশি মণিপুরের জিরিবাম জেলায় সহিংসতায় 4 জন সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আসাম সীমান্তবর্তী জিরিবামের মংবুং গ্রামের কাছে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, জিরিবামে মেইতেই সম্প্রদায়ের এক প্রবীণ ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। ওই এলাকায় এখনও উত্তেজনা রয়েছে এবং পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, রাজ্যে সাম্প্রতিক সহিংসতায় এবং হিংসায় অত্যাধুনিক ড্রোন ও আরপিজি রকেট চালিত বন্দুক ব্যবহার করা হয়েছে। এ ধরনের অস্ত্র সাধারণত যুদ্ধের সময় ব্যবহার করা হয়। সেরাম রোজেশ বলেন, মৈরাংয়ে আমার বাড়ি। একটা শান্ত জায়গায় এইভাবে হামলা চালানো হয়েছে ভেবেই শিউরে উঠছি। ঘটনায় যার মৃত্যু হয়েছে তিনি মেইতেইয়ের একজন প্রবীণ সদস্য। তাকে এভাবে প্রাণ দিতে হলো, এই বিষয়টা খুবই দুঃখের। পুলিশ সন্দেহ করছে যে বোমার বিস্ফোরণে ওই প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে। সেটি ছোঁড়া হয়েছিল সাবেক মুখ্যমন্ত্রী মাইরেমবাম কৈরেংয়ের বাড়িকে লক্ষ্য করে। কাছাকাছি একটি জায়গায় ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই প্রবীণ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। একাধিক জায়গায় গত সপ্তাহে একই রকমের বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, পুলিশ জানিয়েছে 6 সেপ্টেম্বর সন্ধ্যায় মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার লুট করার চেষ্টা করা হয়, কিন্তু সেখানে মোতায়েন যৌথ বাহিনী তা রুখতে সমর্থ হয়। হামলাকারীদের রুখতে কাঁদানে গ্যাসের শেল এবং শূন্যে গুলি ছোঁড়া হয়। এদের মধ্যে একদল হামলাকারী পুলিশের ওপর আক্রমণ চালায়, যাতে 2 জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে। মণিপুরের সিনিয়র সাংবাদিক মাউম শর্মা বলেন, মণিপুরের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। রোববার রাতে প্রায় 900 নারী রাস্তায় মশাল হাতে নেমে এসে প্রতিবাদ জানিয়েছেন। তারা মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবিও করছেন।
ছাত্ররা পথে নেমেছে, অবস্থান বিক্ষোভ করছে। এই দৃশ্য গত 1 বছরেরও বেশি সময় ধরে আমরা দেখছি। বিষয়টা হলো, প্রশাসন কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারেনি। এখনও যদি পরিস্থিতি সামাল না দেওয়া যায় তাহলে সমস্যা বাড়বে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ সাংবাদিক নিংলুন হাংঘালো। তিনি বলেন, আমি এই মুহূর্তে আসামে রয়েছি, কিন্তু মণিপুরে আমার পরিচিতদের মুখে তাদের পরিস্থিতির কথা শুনেছি। বেশ উদ্বেগজনক অবস্থা। নতুনভাবে সহিংসতার ঘটনা প্রকাশ্যে আসছে। যে ধরনের হাতিয়ার ব্যবহার করা হচ্ছে সে বিষয়েও তারা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। তার মতে, সাম্প্রতিক ঘটনায় যে ধরনের অত্যাধুনিক হাতিয়ার ব্যবহার করা হচ্ছে তা আশঙ্কাজনক। সাধারণত কুকিরা এমন হাতিয়ার ব্যবহার করে না। দুই সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীকেই এই হাতিয়ার ব্যবহার করতে দেখা গেছে, যা আরও উদ্বেগজনক। প্রশ্ন হলো, কারা যোগাচ্ছে এই অস্ত্র? এই হাতিয়ারের পেছনে বড় কোনো শক্তি থাকতে পারে বলেও আশঙ্কা করেছেন দুজনেই। মোদি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তাতে করে চারপাশ থেকে চেপে আসছে তার পরিধি। মোদির কৌশল পরিবর্তন করে দাদাগিরি ছেড়ে, প্রভুত্ব ছেড়ে উদার হয়ে ন্যায়পরায়ণ ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের পথে না গেলে তাকে চরম মূল্য দিতে হবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।